সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম কলেজ অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি এই মহা দুর্যোগের সময়ও তোমরা সবাই বাসায় আছো এবং সুস্থ আছো। তোমরা জানো, ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এবং কলেজ প্রশাসনের আন্তরিক আগ্রহে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর জন্য অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। তোমাদের পড়াশোনার গতি ঠিক রাখার লক্ষ্যেই এই অনলাইন ক্লাসের আয়োজন। আজকে আমি আলোচনা করব মাস্টার শেষ পর্বের ইতিহাস তত্ত্ব ও গবেষণা পদ্ধতি বিষয় নিয়ে। কলেজ বন্ধের আগে আমরা অনেকগুলো টপিক আলোচনা করেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর এরই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব সপ্তম অধ্যায় আধুনিক ইতিহাস তত্ত্ব নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব অষ্টাদশ শতাব্দীর একজন ইংরেজ ঐতিহাসিক এডওয়ার্ড গিবন সম্পর্কে। এডওয়ার্ড গিবন, যিনি কিনা অষ্টাদশ শতাব্দীতে ইতিহাস রচনার কাজ শুরু করেছিলেন, তিনি হচ্ছেন একজন অন্যতম যুক্তিবাদী ইতিহাসবিদ। অষ্টাদশ শতাব্দীর যুক্তিবাদী ঐতিহাসিকদের মধ্যে এডওয়ার্ড গিবনকে সর্বশ্রেষ্ঠ বলেও মনে করা হয়। দার্শনিক দৃষ্টিভঙ্গি, অগাধ পাণ্ডিত্য এবং সাবলীল ও সাহিত্যপূর্ণ প্রকাশশৈলী প্রভৃতির সমন্বয় ঘটিয়ে এডওয়ার্ড গিবন আবেগময় ও জনপ্রিয় ইতিহাস রচনা করে শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এডওয়ার্ড গিবনের জন্ম পরিচয়টা প্রথমে জেনে নিব, তারপর আমরা আলোচনা করব এডওয়ার্ড গিবন একজন ঐতিহাসিক হিসেবে তার কৃতিত্ব কি ছিল। প্রথমে আসি আমরা এডওয়ার্ড গিবনের জন্ম ও পরিচয়। এডওয়ার্ড গিবন 1737 খ্রিস্টাব্দে 27 এপ্রিল ইংল্যান্ডের পুটনিতে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন শেষ করার পরে তিনি হ্যাম্পশায়ারে তার পিতামহের গ্রন্থাগারে পড়ালেখা করেন। ঐতিহাসিক জ্ঞান অর্জনের জন্য তিনি প্যারিস, ইতালি, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে ভ্রমণ করেছিলেন। এডওয়ার্ড গিবন 1794 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইতিহাস সম্পর্কে গিবনের ধারণা কি ছিল? ইতিহাস সম্পর্কে এডওয়ার্ড গিবনের ধারণা ছিল সম্পূর্ণই বাস্তবধর্মী। তার ইতিহাস চিন্তায় লিবি, টেসিটাস প্রমুখ ঐতিহাসিকদের প্রভাব পরিস্ফুট ছিল। গিবনের মতে ইতিহাস হবে এক পাণ্ডিত্যপূর্ণ মহাকাব্যিক সাহিত্যভিত্তি। তার মতে রাষ্ট্র, যুদ্ধবিগ্রহ, বিজয়গাথা, প্রশাসন, সাম্রাজ্যের উত্থান-পতন প্রভৃতি মানব সমাজের এই সকল বড় ও গুরুত্বপূর্ণ বিষয়াদি হবে ইতিহাসের মুখ্য ও আলোচ্য বিষয়। আর এই ধারণা ও চিন্তা প্রসূত অভিব্যক্তি থেকেই তিনি ইতিহাস চর্চায় প্রবৃত্ত হয়েছিলেন। যদিও তার ইতিহাসে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াদির কিছু উল্লেখ পাওয়া যায়, তারপরেও বলা যায় তা ছিল আনুষঙ্গিক বর্ণনার ফল। প্রাসঙ্গিক বর্ণনা দ্বারা তার ইতিহাস চিন্তার বাস্তব প্রতিফলন লক্ষ্য করা যায়। এবার আসি আমরা এডওয়ার্ড গিবন ঐতিহাসিক হিসেবে তার কৃতিত্ব কি ছিল। সমকালীন যুক্তিবাদী ঐতিহাসিকদের তুলনায় গিবন ছিলেন একটু ব্যতিক্রমধর্মী। তিনি ছিলেন যুক্তিবাদী ইতিহাসের অন্যতম প্রবক্তা। ঐতিহাসিক হিসেবে তিনি শুধু অসাধারণ জনপ্রিয়তাই অর্জন করেননি, বরং তার ইতিহাস কর্ম
পণ্ডিত মহলে চিরন্তন ও শাশ্বত আবেগের সৃষ্টি করেছিল। এডওয়ার্ড গিবনের অমর কীর্তি বা তার অন্যতম ইতিহাস গ্রন্থ হল দ্য হিস্টোরি অব ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার, অর্থাৎ রোমান সাম্রাজ্যের অবনতি ও পতনের ইতিহাস। উত্থানের পর পতনের প্রাকৃতিক নিয়মটি এডওয়ার্ড গিবনেরই প্রবর্তিত। 1764 থেকে 88 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 24 বছরের সুচিন্তিত পরিকল্পনা ও নিরলস পরিশ্রমের চূড়ান্ত ফলশ্রুতি ছিল এডওয়ার্ড গিবনের দ্য হিস্ট্রি অব ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার গ্রন্থটি। আমরা প্রত্যেকটা ঐতিহাসিকের যখন ইতিহাস চর্চায় অবদান বা কৃতিত্ব আলোচনা করি, তখন এটাকে আমরা কয়েকটা ধাপে বিভক্ত করে আলোচনা করতে পারি। প্রথমত, যেমন সেই ঐতিহাসিকের ইতিহাস চর্চার প্রকৃতি কেমন ছিল, ইতিহাস রচনার পদ্ধতি কি ছিল, ইতিহাস গ্রন্থের বিষয়বস্তু কি ছিল এবং উপযোগিতা কি। এরই ধারাবাহিকতায় আমরা এডওয়ার্ড গিবন সম্পর্কে বা এডওয়ার্ড গিবনের কৃতিত্বটাও আমরা এভাবে পার্ট পার্ট করেই আলোচনা করব। প্রথমে আসি আমরা এডওয়ার্ড গিবনের ইতিহাস রচনার পদ্ধতি। একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই গিবন ইতিহাস রচনা শুরু করেছিলেন। প্রথমে তিনি প্রাচীনকাল থেকে সম্রাট অগাস্টাসের রাজত্বকাল পর্যন্ত, অর্থাৎ 927 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রোমান ইতিহাস রচনার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে এই পরিকল্পনাটা ত্যাগ করে তিনি অগাস্টাসের রাজত্বকাল থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান সাম্রাজ্যের পতনের সময় পর্যন্ত ইতিহাস রচনা করতে মনস্থ করেছিলেন। গিবনের ইতিহাস রচনার প্রধান উৎস ছিল মুদ্রিত গ্রন্থ ও অন্যান্য উৎস। বিশেষ করে রোমান সাম্রাজ্যের গ্রিক ও ল্যাটিন ভাষায় মুদ্রিত ইতিহাস গ্রন্থ সহ অন্যান্য লেখনী সংগ্রহ করে তিনি ইতিহাস রচনা শুরু করেছিলেন বা ইতিহাস রচনা করেছিলেন। মূলত আমরা বলতে পারি তিনি প্রাথমিক উৎস বা পাণ্ডুলিপি নিয়ে গবেষণা না করে তিনি সেকেন্ডারি উৎস থেকেই ইতিহাস রচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। অর্থাৎ সেকেন্ডারি উৎস থেকেই তিনি মূলত তার ইতিহাসের তথ্যগুলো গ্রহণ করেছিলেন। আর সেকেন্ডারি উৎস ব্যবহার করলেও গণমানুষের আকাঙ্ক্ষা এবং যুগের চাহিদা অনুযায়ী ইতিহাস রচনায় তিনি দারুণভাবেই সফল ছিলেন। ইতিহাসের মৌলিক গবেষণা না হলেও লিবির কাব্যিক প্রতিভা, টেসিটাসের দার্শনিক দৃষ্টিভঙ্গি ও উৎসের গভীরে প্রবেশের কৌশল এবং পলিবিয়াসের সঠিক বর্ণনারীতি প্রভৃতি গিবন তার ইতিহাস রচনার উৎস হিসেবে ব্যবহার করেছেন। গিবন জাগতিক নিয়ম মেনে ইতিহাস রচনা করেন। তিনি যে বিষয় সম্পর্কে লিখতেন সেটা সম্পূর্ণই আয়ত্ত করে নিতেন। গিবন তার ইতিহাস রচনার সময় কুসংস্কার মুক্ত থেকেই ইতিহাস চর্চা করার চেষ্টা করেছিলেন। গিবনের দ্য হিস্ট্রি অব ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার গ্রন্থটি 6টি খণ্ডে বিভক্ত ছিল। এবার আসি আমরা দ্য হিস্ট্রি অব ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার গ্রন্থের বিষয়বস্তু কি ছিল। গিবনের এই উল্লেখযোগ্য গ্রন্থটি রোমান সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য বর্তমান সময় পর্যন্ত ঐতিহাসিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। গিবন তার ইতিহাস গ্রন্থে 6টি খণ্ডেই রোমান সাম্রাজ্যের ইতিহাস ব্যাখ্যা করেছেন। এই 6টি খণ্ডের প্রথম 3টি খণ্ড 1764 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত হয়েছিল। এই 3টি খণ্ডের বিষয়বস্তু ছিল সম্রাট অগাস্টাসের রাজত্বকাল থেকে 480 খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন পর্যন্ত 300 বছরের ইতিহাস। আর শেষের 3 খণ্ড 1788 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এই
শেষের 3 খণ্ডের বিষয়বস্তু ছিল জাস্টিনিয়ানের রাজত্বকাল থেকে প্রায় 1453 সাল পর্যন্ত প্রায় 1000 বছরের রোমান সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস। বস্তুত জীবনের গ্রন্থের বিষয়বস্তুর সুবিন্যস্ত প্রক্রিয়ায় রোমান সাম্রাজ্যের একটি বিস্তৃত সময়ের চিত্র পাওয়া যায়। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ জীবনের ইতিহাস গ্রন্থের 6টি খণ্ডের ছবি। এবার আসি আমরা এডওয়ার্ড গিবন তার ইতিহাস গ্রন্থে তিনি তার ধর্মীয় দর্শনের পরিচয় পাওয়া গিয়েছে এবং তার ধর্মীয় দর্শন সম্পর্কে আমরা আলোচনা করি। গিবনের ইতিহাসের মৌলিক ও প্রশংসনীয় অবদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরপেক্ষতার দৃষ্টিতে ধর্মের বিশ্লেষণ। তিনি খ্রিস্টান ও ইসলাম ধর্ম সম্পর্কে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন, আর এজন্যই তার ইতিহাস গ্রন্থ অত্যধিক জনপ্রিয়। প্রথমে আমরা আসি খ্রিস্টান ধর্ম সম্পর্কে গিবন কি বলেছেন তার গ্রন্থে। ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে গিবন নিজেই ছিলেন প্রথমে প্রোটেস্ট্যান্ট, পরে ক্যাথলিক খ্রিস্টান, আর সর্বশেষে তিনি ডিয়েস্ট বা ধর্মের বন্ধন থেকে মুক্ত ঈশ্বরবাদী বিশ্বাস প্রবণতার দৃষ্টিকোণ থেকে তিনি তার ইতিহাস গ্রন্থ রচনা করেছিলেন। খ্রিস্টান ধর্মের উদ্ভবকে তিনি অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের ন্যায় স্বাভাবিক ও সহজাত প্রেক্ষাপটে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেন। অলৌকিকতা ও ধর্মতত্ত্বের কাহিনীমালা বাদ দিয়ে নির্ভেজাল নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে ইতিহাসের মঞ্চে খ্রিস্টান ধর্মের উদ্ভব ও বিকাশকে তিনিই প্রথম তুলে ধরেন। রোমান সাম্রাজ্যের অবক্ষয় ও পতনের জন্য তিনি খ্রিস্টান ধর্মকে দায়ী করেন। এই সময় খ্রিস্টান ধর্মে বহু দুর্নীতি দেখা দেয় এবং খ্রিস্টান ধর্মে বিজ্ঞান ভিত্তিক কোনো আলোচনা ছিল না। তিনি যুক্তিবাদী ছিলেন বলেই তিনি জাগতিক ক্ষেত্রে ধর্মের প্রভাবকে নিরপেক্ষ দৃষ্টিতে ব্যাখ্যা করেন। এবার আসি আমরা ইসলাম সম্পর্কে এডওয়ার্ড গিবন তার ইতিহাস গ্রন্থে কি ধরনের ধারণা দিয়েছিলেন। ইসলাম ধর্ম সম্পর্কে এডওয়ার্ড গিবনের একটি পজিটিভ ধারণা ছিল, যেটা তার গ্রন্থের মাধ্যমেই আমরা প্রকাশ পাই। ইসলাম ধর্মের আবির্ভাব ও প্রভাব সম্পর্কে গিবনের এই নিরপেক্ষতা তার ইতিহাসে অবশ্যই অভিনবত্ব দান করেছে। খ্রিস্টান জগতে তিনিই ছিলেন একমাত্র অন্যতম প্রধান লেখক বা ইতিহাসবিদ যিনি ইসলামের অভ্যুত্থান ও মানব সভ্যতায় ইসলামের অবদানকে বুঝতে সক্ষম হয়েছিলেন। তিনি সুন্দর যুক্তি ও নিরপেক্ষ ভঙ্গিতে মানব সভ্যতা সমৃদ্ধকরণে ইসলাম এবং মুসলমানদের অবদানকে অকপটে স্বীকার করেছেন। ইতিহাসের ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি ধর্মের এরূপ বিশ্লেষণের মধ্য দিয়েই ঐতিহাসিক হিসেবে তার নিরপেক্ষতার পরিচয় ফুটিয়ে তুলেছিলেন। এবার আসি আমরা গিবনের ইতিহাস গ্রন্থ দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার। এই গ্রন্থের মধ্যে তিনি যদিও একদম নির্দিষ্ট করে রোমান সাম্রাজ্যের পতন সম্পর্কে ধারণা স্পষ্টভাবে না দিলেও তার সম্পূর্ণ গ্রন্থ থেকে ধারণা করা যায় যে তিনি রোমান সাম্রাজ্যের পতনের জন্য কিছু কারণকে তিনি নির্ধারণ করেছেন বা নির্দিষ্ট করেছেন। তিনি বলতে চেয়েছেন যে রোমান সাম্রাজ্যের পতনটা অবশ্যই একটি মহাপ্রলয় এবং এর কারণগুলো তিনি ধারাবাহিকভাবে উল্লেখ করেননি। পবিত্র রোমান সাম্রাজ্যের অবক্ষয়ের জন্য কারণ কি কি ছিল সেই বিষয়গুলো পরবর্তী সময়ে বিভিন্ন ইতিহাস বিশ্লেষকরা তার গ্রন্থ থেকে বের করেছেন। তার গ্রন্থের প্রেক্ষিতে রোমান সাম্রাজ্যের পতনের জন্য যে কারণগুলোকে দায়ী মনে করা হয় তা হলো, প্রথমত হচ্ছে রোমান সাম্রাজ্যের বিশালতা বা রোমান সাম্রাজ্যের বিশাল আয়তন। এটা রোমান সাম্রাজ্যের পতনের একটা অন্যতম কারণ বলে তিনি মনে করেন। তারপর বলা যায় সমকালীন ব্যবস্থার সাথে অসামঞ্জস্যপূর্ণ রোমানদের রাজনৈতিক পরিকাঠামো।
তৎকালীন সময়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ রোমান ভাবাদর্শগত ও বুদ্ধিবৃত্তিগত দর্শন, খ্রিস্টান ধর্মের গোঁড়ামি দ্বারা পরিবৃত রোমান সাম্রাজ্যের শাসন কাঠামো, যেটা পরিবর্তিত বিশ্বের সাথে বেমানান ছিল। এছাড়াও খ্রিস্টান ধর্মের প্রভাবে রোমানদের বেশি মাত্রায় পরকালীন বিষয়ের দিকে ধাবিত হওয়া। এই বিষয়টা তিনি এজন্যই হয়তোবা বলেছেন কারণ তিনি ছিলেন অতিমাত্রায় যুক্তিবাদী একজন ইতিহাসবিদ। সেজন্য তিনি ইহকালীন বিষয়গুলোতে ধর্মের প্রভাব বেশি মাত্রায় পছন্দ করতেন না। এবার আসি আমরা এডওয়ার্ড গিবনের মূল্যায়নে। ইতিহাসবিদ হিসেবে বা ইতিহাস গ্রন্থ রচনায় তার অবদানকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি। এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে নিতে পারি। প্রথমত হচ্ছে তার পজিটিভ দিক, দ্বিতীয়ত হচ্ছে তার নেগেটিভ দিক। পজিটিভ দিক বলতে গেলে আমরা প্রথমে বলতে পারি তিনি হচ্ছেন একজন যুক্তি নির্ভর ইতিহাসবিদ বা যুক্তিবাদী ইতিহাসবিদ। যুক্তি নির্ভর ইতিহাস রচনা করে গিবন শ্রেষ্ঠ যুক্তিবাদী ঐতিহাসিকের স্বীকৃতি অর্জন করেছেন। আর বুদ্ধিমুক্তির যথার্থতা প্রমাণ করাই তার ইতিহাসের মূল উপজীব্য বিষয় ছিল। গিবনের গ্রন্থের শেষ 3 খণ্ডে উল্লেখিত বিভিন্ন বিষয় যেমন জাস্টিনিয়ান, ট্রিনিটারিয়ান বিরোধ, ইসলামের অভ্যুদয়, রোমান আইনের ইতিহাস এসব বর্ণনা করতে গিয়ে তার যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। এবার আসি ইতিহাস লিখনের ক্ষেত্রে বা ইতিহাস চর্চার ক্ষেত্রে গিবনের সীমাবদ্ধতা কি কি ছিল। প্রথমত আমরা বলতে পারি যে গিবন প্রাইমারি উৎস ব্যবহার না করে তিনি সেকেন্ডারি উৎস ব্যবহার করে ইতিহাস রচনা করেছেন, যে জন্য আমরা বলতে পারি যে গিবনের ইতিহাস চর্চা বা ইতিহাস গ্রন্থ রচনাটা মৌলিক কাজ ছিল না। তার ইতিহাস গ্রন্থ রচনায় আরো কিছু সীমাবদ্ধতা ছিল। তিনি রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলির ধারাবাহিক বিচার বিশ্লেষণ করেননি। তাছাড়া এই বিষয়ে তার বিক্ষিপ্ত বিশ্লেষণ পশ্চিম ও পূর্ব রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য ছিল না। উপরন্তু সমসাময়িক অনগ্রসর শিল্প কৌশল, পরিবহন ও যাতায়াত ব্যবস্থা এই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিভাবে বিপর্যয় ত্বরান্বিত করেছিল সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। গিবন খ্রিস্টান ধর্মের কিছু প্রমাণিত বিষয়কেও অস্বীকার করেন। তিনি ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান আনেননি এবং সভ্যতার প্রাথমিক ধাপ বেশি আলোচনা করলেও পরবর্তী ধাপগুলোর দিকে তিনি খুব একটা গুরুত্ব দেননি। গিবনের ইতিহাস চর্চা বা গিবনের ইতিহাস লিখন থেকে আমরা বলতে পারি যে যুক্তিবাদী ইতিহাসের অন্যতম প্রবক্তা হিসেবে গিবন অবশ্যই ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছেন। কেননা রোমান সাম্রাজ্যের বিস্তৃত সময়ের ধারাবাহিক ইতিহাস জানার জন্য আমাদেরকে অবশ্যই নির্ভর করতে হয় গিবনের ইতিহাস গ্রন্থ দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার গ্রন্থটির উপর। এছাড়া ইতিহাস গ্রন্থ প্রকাশের 200 বছর পরেও পণ্ডিত মহলে তার এই গ্রন্থটি প্রশংসিত এবং আধুনিক ঐতিহাসিকদের ইতিহাস চর্চার উৎস হিসেবে গিবনের গ্রন্থের যে ব্যবহার চলছে এখনো পর্যন্ত তা একজন প্রখ্যাত ঐতিহাসিক হিসেবে গিবনের স্বীকৃতিরই পরিচায়ক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। আমরা আজকে জানলাম এডওয়ার্ড গিবন, ইতিহাসবিদ হিসেবে এডওয়ার্ড গিবনের কৃতিত্ব কি ছিল বা তার সীমাবদ্ধতা, তার সাথে আমরা আলোচনা করছি তার সীমাবদ্ধতা কি ছিল। এবার আসি আমরা পরবর্তী ক্লাসে আমরা কি আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা লিওপোল্ড ফন র্যাঙ্কে সম্পর্কে আলোচনা করব। তিনিও একজন প্রখ্যাত ইতিহাসবিদ, তার ইতিহাস চর্চা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা কিছুটা ধারণা নিয়ে তারপর ভিডিও ক্লাসটাতে অংশগ্রহণ করবে।
তোমাদেরকে ক্লাস চলাকালীন সময়ে অনেকগুলো বইয়ের তালিকা দেওয়া হয়েছে, নিশ্চয়ই তোমাদের কাছে ইতিমধ্যে এই কালেকশন গুলো আছে। আর কিছু বই আমি এখন আবার দিয়ে দিচ্ছি, না থেকে থাকলে তোমরা কালেক্ট করে নিবে। এখন অবশ্যই বই কালেক্ট করার সুযোগ নেই, তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নিতে পারো, আর সেই সাথে অনলাইন সোর্স গুলো ব্যবহার করতে পারো। আমার ধারণা শেষের দুটি বই অবশ্যই তোমাদের কাছে থাকতে পারে। এই দুটি বই তোমরা এতদিনে নিশ্চয়ই সংগ্রহ করেছিলে। এই বইগুলো থেকেই তোমরা সহায়তা নিতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ক্লাসে ধৈর্য ধরে অংশগ্রহণ করার জন্য।